মহাকাশে স্যাটেলাইট ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে ইলন মাস্ক আর মুকেশ আম্বানির মধ্যে এক বিশাল লড়াই শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই বিশ্লেষণে আমরা এই হাই স্টেক সংঘাত নিয়ে কথা বলবো। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি, কারণ এই যুদ্ধটা আর শুধু পৃথিবীর বুকে আটকে নেই, এটা চলে গেছে সোজা মহাকাশে। একটু ভাবুন তো, 12,500-রও বেশি। সংখ্যাটা কিন্তু মোটেও সাধারণ নয়। এই মুহূর্তে আমাদের মাথার উপর পৃথিবীর চারপাশে ঠিক এতগুলো স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। অনেকটা একটা বিশাল জালের মতো এরা পৃথিবীকে ঘিরে রেখেছে। এদের কাজ কি? মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর বুকে ইন্টারনেট পৌঁছে দেওয়া। একেবারে দুর্গম পাহাড়ের চূড়া থেকে শুরু করে গভীর সমুদ্র, যেখানে সাধারণ মোবাইল টাওয়ার বসানো অসম্ভব, ঠিক সেখানেই কাজ করছে এই স্যাটেলাইটগুলো। তো এত বড় একটা কর্মযজ্ঞ কিভাবে চলছে? আজকের রোডম্যাপটা একটু চট করে দেখে নেওয়া যাক। আমরা স্টারলিংক বনাম জিও এর লড়াই দিয়ে শুরু করব, এরপর স্যাটেলাইট প্রযুক্তি বুঝব, দেখব এই স্পেস রেসের ফান্ডিং কিভাবে হয়, কর্পোরেট বন্ডের মেকানিজম কি, আর সবশেষে ভারতের স্পেস ইকোসিস্টেমের উত্থান নিয়ে কথা বলবো। এই পুরো জার্নিটা বিলিয়নিয়ারদের লড়াই থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান আর কর্পোরেট ফাইন্যান্সকে এক সুতোয় গেঁথে ফেলবে। প্রথমেই চলে আসছি আমাদের 1 নম্বর সেকশনে, স্টারলিংক বনাম জিও প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ আকাশের দখল নেওয়ার লড়াই। প্রতিযোগিতার মাঠটা একবার কল্পনা করুন। একদিকে আছেন ইলন মাস্কের স্টারলিংক। আমেরিকান ইকোসিস্টেমের সুবিধা নিয়ে তারা অলরেডি 10,000-এর বেশি অ্যাক্টিভ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে দিয়েছে, মানে তারা এই দৌড়ে অনেকটাই এগিয়ে। অন্যদিকে আছেন মুকেশ আম্বানির জিও। তারা সম্পূর্ণ একটা ভারতীয় বিকল্প দাঁড় করানোর জন্য দারুণ অ্যাগ্রেসিভ কৌশল নিয়েছে। জিওর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হল ভারতের বিশাল কনজিউমার মার্কেট আর তাদের নিজেদের সাবস্ক্রাইবার বেস। তারা হয়তো শুরু করেছে একটু দেরিতে, কিন্তু তাদের টার্গেট একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার চলুন 2 নম্বর সেকশনে যাই। স্যাটেলাইট প্রযুক্তিটা একটু ডিকোড করা যাক। এলইও বনাম জিইও। মহাকাশ প্রযুক্তির এই বেসিক পার্থক্যটা বোঝা খুব জরুরি। জিও বা জিওসিনক্রোনাস স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার ওপরে থাকে। সেখানে মাত্র কয়েকটা স্থির স্যাটেলাইট দিয়ে বিশাল এলাকার কাজ হয়ে যায়। কিন্তু এখনকার স্পেস রেস পুরোপুরি ফোকাস করছে এলইও বা লো আর্থ অরবিটের দিকে। এটা মাত্র 500 থেকে 1200 কিলোমিটার ওপরে। এখানে হাজার হাজার চলন্ত স্যাটেলাইট লাগে, লজিস্টিক্স সামলানো প্রচণ্ড ঝামেলার। তাও কোম্পানিগুলো এই পথেই হাঁটছে। কিন্তু কেন? এর পেছনের মূল কারণটাই হল ল্যাটেন্সি। ল্যাটেন্সি মানে হলো আপনি ইন্টারনেটে কোনো কমান্ড দেওয়ার পর ডেটা ট্রান্সফার শুরু হতে যে সময়টুকু লাগে। ল্যাটেন্সি বেশি হলে ইন্টারনেট খুব স্লো হয়ে যায়, ওই যে আমরা বাফারিং বা ল্যাগিং ফেস করি আর কি। ইন্টারনেটকে একদম সুপার ফাস্ট আর বাধাহীন করতে হলে স্যাটেলাইট থেকে সিগন্যাল পৃথিবীতে আসতে সময় কম লাগতে হবে। আর ঠিক এই কারণেই কোম্পানিগুলো বাধ্য হচ্ছে স্যাটেলাইটগুলোকে পৃথিবীর এত কাছাকাছি, মানে এই লো আর্থ অরবিটে স্থাপন করতে। তো এবার আসি 3 নম্বর সেকশনে, স্পেস রেসের অর্থায়ন। এই মাল্টি-বিলিয়ন ডলার প্রজেক্টগুলো কিভাবে চলে? খরচে তুলনামূলক চিত্রটা দেখলে চমকে যাবেন। একটা স্যাটেলাইট প্রজেক্টে আনুমানিক খরচ হয় প্রায় $10 বিলিয়ন। হ্যাঁ, আমাদের কাছে এটা আকাশ ছোঁয়া মনে হতে পারে, কিন্তু বিশ্বের শীর্ষধনীদের কাছে এটা যেন সমুদ্রের 1 ফোঁটা জল। ইলন মাস্কের নেটওয়ার্থ প্রায় $203 বিলিয়ন, আর মুকেশ আম্বানির প্রায় $98 বিলিয়ন। তাই এই $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট তাদের জন্য খুব একটা বড় ব্যাপার নয়। কিন্তু কোম্পানিগুলো তো আর নিজেদের পকেট থেকে ক্যাশ টাকা ঢালে না, তাই না? রিলায়েন্স জিওর মতো বড় কর্পোরেটগুলোর কাছে ফান্ডিংয়ের বিশাল এক অস্ত্রাগার আছে। তারা নিজেদের অ্যাসেট লিভারেজ করতে পারে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করতে পারে, অথবা ফ্যামিলি অফিস, ভেঞ্চার ক্যাপিটাল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এগুলোর মাধ্যমে ফান্ড জোগাড় করতে পারে। আর এর পাশাপাশি মূলধন সংগ্রহের খুব পাওয়ারফুল একটা টুল হল কর্পোরেট বন্ড। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বর সেকশনে, কর্পোরেট বন্ডের মেকানিজম, মানে পাবলিকের কাছ থেকে কোম্পানি কিভাবে ঋণ নেয়। ব্যাপারটা খুব সিম্পল করে বলি। প্রথমে কোম্পানি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য বন্ড ইস্যু করে। এরপর সাধারণ মানুষ বা রিটেল ইনভেস্টররা সেই বন্ড কেনে। কোম্পানি এই টাকাটা সোজা তাদের বড় বড় প্রজেক্টে কাজে লাগায়, আর এর বদলে ইনভেস্টার্সদের একটা ফিক্সড রিটার্ন বা নির্দিষ্ট হারে মুনাফা দেওয়ার গ্যারান্টি দেয়। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কোম্পানিকে তাদের মালিকানা বা শেয়ার ছাড়তে হয় না, আবার বিশাল অঙ্কের ফান্ডিংও জোগাড় হয়ে যায়। রিয়েল ওয়ার্ল্ডে কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন আদানি ইলেকট্রিসিটি
2025 সালের জন্য প্রায় $44.66 মিলিয়ন বন্ড ইস্যু করেছে। আবার ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা IRFC তারা 10 বছরের মেয়াদে 7.25% সুদে পাবলিকের কাছ থেকে 2840 কোটি রুপি তুলেছে। স্পন্দনের মতো কোম্পানি স্টেবল মানি প্ল্যাটফর্মে 9 থেকে 12% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। এই ডেটাগুলোই বলে দেয় যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সাধারণ মানুষের এই ইনভেস্টমেন্ট কতটা কমন আর কার্যকরী একটা পদ্ধতি। এবার চলে আসি আমাদের শেষ সেকশনে। ভারতের স্পেস ইকোসিস্টেমের এই যে বুম বা উত্থান, সেটা কিন্তু শুধু বিলিয়নিয়ারদের মধ্যেই আটকে নেই। জিওর দিকেই তাকান। 2024 সালে তারা বৈশ্বিক স্যাটেলাইট অপারেটর SES-এর সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, যেখানে জিওর হাতে আছে 51% কন্ট্রোলিং শেয়ার। এই স্মার্ট পদক্ষেপের মাধ্যমেই তারা তাদের গ্রাউন্ড স্টেশন আর স্যাটেলাইট ইন্টারনেট ক্যাপাবিলিটিকে রকেট গতিতে এগিয়ে নিচ্ছে। কিন্তু হঠাৎ এত তাড়াহুড়ো কেন? কারণ গ্লোবাল প্রেশার। চীন অলরেডি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নকে জানিয়ে দিয়েছে যে তারা মহাকাশে 2 লক্ষ স্যাটেলাইট পাঠানোর প্ল্যান করছে। ভাবা যায়? এই প্রচণ্ড বৈশ্বিক চাপটাই ভারতীয় টেলিকম জায়ান্টদের দ্রুত কাজ করতে বাধ্য করছে। মুকেশ আম্বানি, PK ভাটনাগর আর ম্যাথিউ উমেনের মতো জিওর টপ লিডাররা তাই অলরেডি টেলিকমিউনিকেশনস ডিপার্টমেন্টের কাছে অনুমোদনের জন্য জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন। তবে সবচেয়ে এক্সাইটিং ব্যাপারটা কি জানেন? এই স্পেস রেস এখন শুধু বড় টেলিকম কোম্পানি বা বিলিয়নিয়ারদের হাতে নেই। স্কাইরুট অ্যারোস্পেসের কথাই ধরুন, তারা ভারতের প্রথম স্পেসটেক ইউনিকর্ন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা প্রমাণ করে যে মহাকাশ গবেষণার এই বিপ্লব এখন ছোট কিন্তু দারুণ অ্যাজাইল প্রাইভেট স্টার্টআপগুলোর মাঝেও ছড়িয়ে পড়েছে। $1 বিলিয়ন, হ্যাঁ, স্কাইরুটের বর্তমান ভ্যালুয়েশন এখন এটাই। সম্প্রতি তারা $60 মিলিয়ন একটা ম্যাসিভ ফান্ড রেজ করেছে, যা তাদের এই ইউনিকর্ন স্টেটাসকে আরও শক্ত করেছে। একসময় যে কাজগুলো শুধু সরকারি বড় বড় সংস্থা করত, আজ প্রাইভেট স্টার্টআপগুলো অবলীলায় সেই চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছে। স্কাইরুটের জার্নিটা সত্যিই ইন্সপায়ারিং। 2018 সালে পবন কুমার চন্দনা আর নাগা ভরত ডাকার হাত ধরে এদের শুরু। এরপর ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-S সফলভাবে উৎক্ষেপণ করে তারা ইতিহাস গড়ে ফেলে। তাদের টোটাল ফান্ডিং এখন 1500 কোটি রুপি ছাড়িয়েছে, আর সামনেই আসছে বিক্রম-2। এই রকেট গতির উত্থানে প্রমাণ করে যে ভারতের নিজস্ব এরোস্পেস ইনফ্রাস্ট্রাকচার কতটা দ্রুত একটা সাশ্রয়ী আর গ্লোবাল অল্টারনেটিভ হিসাবে গড়ে উঠছে। আর এই সব কিছুই আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষে একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিলিয়নিয়ার আর স্টার্টআপরা যখন তারার দেশে পৌঁছানোর এই তীব্র দৌড়ে নেমেছে, তখন শেষ পর্যন্ত বিশ্বব্যাপী কানেক্টিভিটির ভবিষ্যৎ কার হাতে থাকবে? এটা কি কোনো একক বিলিয়নিয়ার নিয়ন্ত্রণ করবে, নাকি দেশের স্টার্টআপ আর ইকোসিস্টেম মিলে একটা নতুন ব্যালেন্স তৈরি করবে? মহাকাশ দখলের এই হাইস্টেক গেমের সামনে কি হতে চলেছে, সেটা ভাবলেই কিন্তু দারুণ উত্তেজনা কাজ করে। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।